সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আটক। দলের নিবন্ধন দিতে ইসিকে 7 দিনের আলটিমেটাম নূরের। বিদ্যুৎ জ্বালানির যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি, বলছে জ্বালানি উপদেষ্টা। জানাবো হাসিনা ছাড়লেও ভারত ছাড়বে কি, এবং সর্বশেষ জানাবো অবৈধ সম্পদে মোটা তাজা সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ফুফাতো ভাইরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আটক। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র্যাব। রাত 1:38 এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করছে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং। গত 22 আগস্ট টিপু মুন্সি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়। ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 20 আগস্ট রংপুরে অটোরিকশা চালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ শেখ হাসিনা সহ 119 জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি টিপু মুন্সি। তিনি 2001 সালে 8ম জাতীয় নির্বাচনে রংপুর 4 আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন। পরে 2008 সালের 9ম, 2014 সালের 10ম ও 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বিদ্যুৎ জ্বালানি যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি, বলছে জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান বলেছেন, তেল দেওয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খান বলেছেন, তেল দেওয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতি। পেট্রো বাংলার অধীনে যেসব কোম্পানি আছে অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেওয়া হবে। পেট্রো বাংলা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত উল্লেখ করে তিনি আরও বলেন, দুর্নীতিবাজ সচিব কিংবা উচ্চপদস্থ কেউ কাজে যতই দক্ষ হন না কেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ছাত্রদের সুযোগ দেওয়া হবে। এ সময় সংস্থা প্রধানদের সম্পদের হিসাবও চান তিনি। বলেন, স্বাস্থ্য প্রধানদের সম্পদের হিসাব চাইব, আমরাও আমাদের সম্পদের হিসাব দেব। সুলভ মূল্যে গ্যাস সরবরাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মতো গ্রাহক সেবা দেখে বিবেচনা করা হবে কতটা সফল বা উন্নতি হচ্ছে এই খাতে। চেনা মুখ দেখে আর আমরা প্রকল্প নেব না। এক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। হাসিনা ছাড়লেও ভারত ছাড়বে কি? যুক্তরাষ্ট্রকে শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ বন্ধ করতে বলেছিল ভারত। এই সঙ্গে তার উপর চাপ প্রয়োগ বন্ধ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগে থেকেই ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন। 15 আগস্ট মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশ বিষয়ে ভারত সরকার কয়েক দফা মিটিং করেছে। উক্ত মিটিং থেকে ভারতীয় কর্মকর্তারা আমেরিকার প্রতি বাংলাদেশের ব্যাপারে বেশ কয়েকটি সতর্ক বার্তা পেশ করেছে। উক্ত বার্তায় বলা হয়, আমেরিকা যেন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে তাদের সমর্থনকে কমিয়ে দেয়। ওই বার্তায় আরও বলা হয়েছে, এই মুহূর্তে বিরোধী দল ক্ষমতায় এলে বাংলাদেশ ইসলামিস্ট জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হবে। ফলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বাংলাদেশ হুমকি হয়ে উঠবে। সুতরাং আমেরিকার উচিত বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বেশি মাথা না ঘামানো। বাংলাদেশের বিষয়ে ভারত যথেষ্টভাবে সজাগ ও সতর্ক দৃষ্টি রেখে চলেছে। সুতরাং এখানে আমেরিকার এত বেশি সমর্থন জানানো ঠিক হবে না। বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ভারত সারা দুনিয়ায় জঙ্গি হামলা বলে প্রমাণ করতে চায়। তারা দেখাতে চায় বাংলাদেশ হিন্দুদের উপর গণহত্যা চালাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় উপদেষ্টা দ্য ওয়াশিংটন পোস্টকে বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা আমাদের জন্য আবশ্যিক একটা বিষয়। সুতরাং তোমরা যদি আমাদের সাথে স্ট্র্যাটেজিক সম্মতিতে না আসো, তাহলে আমাদের মধ্যে কোনো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হবে না। এই ঘোষণার পর বাইডেন প্রশাসন বাংলাদেশ বিষয়ে সমালোচনা কমিয়ে দেয় এবং হাসিনা সরকারের বিরুদ্ধে স্যাংশনের হুমকি দেওয়া বন্ধ করে দেয়। এতে বাংলাদেশের বিরোধী পক্ষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। অবশ্য বাংলাদেশ বিষয়ে ভারতের সতর্ক দৃষ্টি নতুন কিছু নয়।
বরং 1947 সালের ভারত বিভক্তির সময় থেকেই তারা বাংলাদেশ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে আসছে, আর এখন সেটির মাত্রা পূর্বের তুলনায় অধিক বেড়ে গেছে। জানুয়ারি নির্বাচনের আগে মার্কিন প্রশাসনে বাংলাদেশ ইস্যুতে বিভাজন সৃষ্টি হয়। এক পক্ষ চাইছিল হাসিনার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হোক, তাদের পক্ষে ছিল রাষ্ট্রদূত পিটার হাস এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। অন্য পক্ষ মনে করেছিলেন হাসিনাকে দূরে সরিয়ে দিলে তেমন লাভ নেই, তাছাড়া এতে মার্কিন ডিপ্লোম্যাটদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে, কারণ পিটার হাস ক্রমাগত হাসিনার অনুসারীদের কাছ থেকে থ্রেট পাচ্ছিলেন। হোয়াইট হাউসের কিছু কর্মকর্তা চিন্তা করেছিলেন ভারতের বিরোধিতা করলে কি হতে পারে। ভারত বারবার হাসিনার ওপর থেকে চাপ কমাতে বলছিল। জয়শঙ্কর, রাজনাথ সিং, অজিত দেভলেরা ক্রমাগতভাবে এ ধরনের প্রেশার দিয়ে আসছিলেন। ঢাকার সাবেক ডেপুটি চিফ অব মিশন জন ডেভি লুইস বলেন, আমেরিকা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলেছে, তারা সাধারণত এই অঞ্চলে ভারতের ইচ্ছাকেই প্রাধান্য দেয়। এ বিষয়টি বাংলাদেশের চেয়ে বেশি প্রকটভাবে আর কোথাও দেখা যায় না। কিন্তু ঝুঁকিটা হলো 1979 সালের ইরানের মতো। আপনাকে যদি দেখা হয় স্বৈরাচারের সহযোগী হিসেবে, তাহলে স্বৈরাচারের পতনের পর আপনাকে তার ফল ভোগ করতে হবে। এখন নয়াদিল্লি আর ওয়াশিংটনকে নত হতে হবে, স্বীকার করতে হবে তারা বাংলাদেশের জনগণের সাথে না থেকে তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য না দিয়ে অন্যায় করেছে। সুতরাং এই মুহূর্তে দিল্লি এবং ওয়াশিংটন বাংলাদেশের কাছে ধরাশায়ী রয়েছে, কিন্তু তারা বসে নেই, তারা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। তারা প্রতি বিপ্লবের চেষ্টা অব্যাহত রেখে চলেছে। এই প্রতি বিপ্লবের বহুবিধ পথ রয়েছে। প্রতি বিপ্লবের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ভারত বাংলাদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন হোক সেটা চাইবে না। যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য পশ্চিমা দেশকে ভারত চাপ দিচ্ছিল এই বলে বিএনপি ক্ষমতায় এলে ভারতের জন্য ভয়ানক বিপজ্জনক হবে। আমেরিকার মিত্র একটি পশ্চিমা দেশের কর্মকর্তা বলেন, ভারতের এই প্রচারণা অনেক আগে থেকেই তীব্র মাত্রায় ছিল, আর বর্তমানে ভারতের একমাত্র প্রচারণা এটাই। তারা পশ্চিমা সরকারগুলোকে বোঝাতে শুরু করেছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার না থাকা মানেই হলো দেশটি পরবর্তী আফগানিস্তান হওয়া। বিএনপি ক্ষমতায় এলে অস্থিতিশীলতা, সহিংসতা ও জঙ্গিবাদ শুরু হবে, বাংলাদেশে আফগানিস্তান হয়ে যাবে। এই কথাটি দেশে অনেক পুরনো প্রচারণা। আওয়ামী লীগ এবং বামধারার ব্যক্তিবর্গ এই প্রচারণা বিগত কয়েক যুগ ধরে করে আসছেন, আর এটা পুরোপুরি ভারতীয় প্রোপাগান্ডার অংশ। এই প্রোপাগান্ডা প্রতিষ্ঠা করতে করতে এমন কিছু নাই যা করেনি। একজন সাবেক ভারতীয় জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন, ঢাকা থেকে যেই আসছিল সবার মুখে একটা কথাই ছিল যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব অভাবনীয় পর্যায়ে চলে গেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম চরমভাবে ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে। কিন্তু তথাপিও আমরা হিসাব করেছিলাম দেশের প্রশাসন ও রাষ্ট্রশক্তির ওপর হাসিনার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমরা ভেবেছি সরকারকে দুর্বল করার প্রচেষ্টা আগে যেমন ব্যর্থ হয়েছে এবারও তেমন ব্যর্থ হবে এবং হাসিনা সবকিছু ম্যানেজ করে নেবে। কিন্তু সত্যি কথা হলো একটা মাত্র আগুনের ফুলকি পুরো ঘরে আগুন লাগাতে যথেষ্ট ছিল এবং তাই লাগলো। ভারত এবারও নিশ্চিত ছিল যে হাসিনা থাকছে, কারণ প্রশাসনের সকল সেক্টরেই হাসিনার একক নিয়ন্ত্রণ ছিল। হাসিনা ভেবেছিলেন আর্মি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত তার নিয়ন্ত্রণে। এছাড়া ভারতের মতো শক্তিশালী খুঁটি তো তার পাশেই আছে, আর এই কারণে হাসিনা ডেসপারেটলি ভয়ঙ্কর রূপে রক্ত ঝরাচ্ছিলেন। তার সরকার এবং তিনি নিজে টিকে যাওয়ার ব্যাপারে ভীষণ কনফিডেন্ট ছিলেন, ভেবেছিলেন কেউই তাকে টলাতে পারবে না। আর হাসিনা যদি এবার টিকে যেতেন, ভারত ঠিকই সারা বিশ্বে এই কথা বলে চালিয়ে দিত যে হাসিনা অনেক ভালো শাসক। তাই এই মুহূর্তে দেশবাসী ও আন্দোলনকারীদের উচিত প্রতি বিপ্লবের আশঙ্কাকে তুচ্ছ না ভাবা, এ জাতীয় আলাপ আলোচনাকে উড়িয়ে দেওয়া ঠিক না। ভারত কোনোভাবেই চায় না এদেশে হাসিনা সরকার দীর্ঘ সময়ের জন্য ক্ষমতার বাইরে থাকুক। একই সাথে সে চায় না এদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভারত বিরোধী কোনো শক্তি ক্ষমতায় আসুক। ভারত সবসময় অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, এর স্থিতি চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে এই মুহূর্তে করা সম্ভব নয়, কারণ আপ টু বটম চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং যা করতে হবে বুঝে শুনেই করতে হবে। এদেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা যা করতে পারে তা হলো, প্রথমত তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। এখানে তারা ছাত্র জনতার প্রতিরোধের মুখে ফেল করেছে। চিফ জাস্টিস থেকে শুরু করে পুরো জুডিশিয়াল সেক্টর এখন অনেকটাই নিয়ন্ত্রণে, সুতরাং এখানে খুব সম্ভবত ব্যাক করবে না তারা। এরপরে আসে মিলিটারি কু। অনেকেই বলছেন ওয়াকারুজ্জামান খুব ভালো মানুষ, তিনি ঠান্ডা মাথার মানুষ, তার মাধ্যমে কু করার চেষ্টা আগে যেমন সম্ভব হয়নি ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। তারপরেও পরের কথা আগে বলা যায় না। দলের নিবন্ধন দিতে ইসিকে 7 দিনের আলটিমেটাম নূরের।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। এই সময়ের মধ্যে তাদের আবেদন পুনর্বিবেচনা করে দলের নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর। চিঠিতে নূর বলেন, গত বছরের 11 জুলাই গণ অধিকার পরিষদ নামীয় রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকারিতা এবং অন্যান্য বিষয় সংক্রান্ত তথ্য পুনঃযাচাই করতে উপসচিব ও রাজনৈতিক দলের তথ্য পুনঃযাচাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় পরিদর্শন করেন। এরপর ওই কমিটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকারিতা সংক্রান্ত এক প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে বলা হয়, বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য আবেদনপত্রের সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দখল করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নির্বাচনের জন্য আবেদনপত্রের সঙ্গে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে। গত বছরের 1 জুলাই দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বর্ণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর। বর্ণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় ওই দলের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল। 10 জুলাই দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠনতান্ত্রিক ও কার্যকর মর্মে কমিটির নিকট প্রতীয়মান হয়। চিঠিতে নুরুল হক নূর বলেন, গত বছরের 16 জুলাই গণ অধিকার পরিষদের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সংশোধিত গঠনতন্ত্র সহ প্রয়োজনীয় কাগজপত্রাদি নির্বাচন কমিশনে দাখিল করি। উল্লেখ্য যে, সব শর্ত পূরণ সত্ত্বেও গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছরের 25 জুলাই নিবন্ধন পুনর্বিবেচনার জন্য আবেদন করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।